শুরুতেই আপনাদের জন্য একটা প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিতে ফ্যাসিবাদের পতনের পর যে রাজনৈতিক দলটি ক্ষমতায় বসেছিল তাদের নাম কি এবং তাদের রাজনৈতিক আদর্শ কী ছিল? এই প্রশ্নটার উত্তর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা এই ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই মহৎ কাজটি তাড়াতাড়ি সম্পন্ন করে নিন। 2010 সালের 19 জানুয়ারি চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক শাইখুল হাদিস আল্লামা আহমদ শফির নেতৃত্বে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এটি মূলত কওমি মাদ্রাসা ভিত্তিক একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে, কিন্তু সময়ের সাথে সাথে এটি রাজনৈতিক ও ধর্মীয় চাপ প্রয়োগকারী গোষ্ঠীতে রূপান্তরিত হয়। একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, মধ্যযুগে ইউরোপের রাজনীতিতে চার্চের যেমন একটা পরোক্ষ প্রভাব ছিল, ধীরে ধীরে হেফাজতও অনেকটা তাই হয়ে ওঠার চেষ্টা করছিল। এবং খুব অবাক করা বিষয়, খুব অল্প কয়েক বছরের মধ্যেই তারা সারা বাংলাদেশে মোটামুটি বেশ ভালো গ্রহণযোগ্যতা ও পরিচয় পেয়ে যায়। তাদের প্রধান নীতিগুলো হচ্ছে ধর্মীয় মূল্যবোধ রক্ষা, নারীর ভূমিকা ও আচরণ নিয়ে করা অবস্থান, পশ্চিমা সংস্কৃতির বিরোধিতা, ধর্মনিরপেক্ষতার বিরোধিতা এবং কওমি শিক্ষা ব্যবস্থা রক্ষা ও স্বীকৃতি দাবি। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ মোটামুটি বর্জিত এবং বিএনপি পরিণত হয়েছে নাম সর্বস্ব একটি দলে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তাই মেরুকরণ হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারেই ভিন্নভাবে, যেখানে হেফাজত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে, যেমনটা ইতালিতে হয়েছিল। ইতালির কথা মনে আছে তো? ভুলে যাবেন না, আসছে একটু পর। 2013 সালের 5 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা কাদের মোল্লাকে যুদ্ধাপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অনেকেই এই রায়কে অপর্যাপ্ত মনে করেন। ফলে একদল ব্লগার আর তরুণ সমাজের নেতৃত্বে কাদের মোল্লার ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগ মোড়ে জড়ো হয় অসংখ্য মানুষ। তরুণ সমাজের মূল দাবি ছিল কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি এবং জামায়াত ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন মূলত কয়েকজন ব্লগার আর তরুণ সমাজের কিছু প্রতিনিধি। তারা ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনা আর প্রগতিশীল চিন্তার পক্ষে ছিলেন। প্রথম দিকে কোনো রাজনৈতিক দল এর প্রত্যক্ষ নেতৃত্বে না থাকলেও পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এটাকে নৈতিক সমর্থন দেয়। এই আন্দোলনের কারণে পরবর্তীতে কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসি নিশ্চিত হয়। দিতে আসা নানা শ্রেণী পেশার মানুষ প্রতিদিনের মতোই সোচ্চার ছিলেন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে। মুক্তিযুদ্ধ দেখেছি, মুক্তিযুদ্ধের বিজয় দেখেছি। আজকে এত বছর পরে আমার মনে হচ্ছে আমরা আরেকটি বিজয় দেখছি। এই মহাজাগরণের শুরু করেছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। 21 বছর ধরে এই আন্দোলন চলছে। আন্দোলনের পর জামায়াত ইসলামী যখন একেবারে কোণঠাসা হয়ে পড়ে, তখন হেফাজতে ইসলাম এই ব্লগারদের বিরুদ্ধে সোচ্চার হয়। এটা কি জামায়াতের সাথে হেফাজতের কোনো বোঝাপড়া ছিল নাকি হেফাজতের স্বতন্ত্র কোনো কাজ, এটা বলা মুশকিল। শাহবাগ আন্দোলনের অংশ নেওয়া কিছু ব্লগারকে নাস্তিক আখ্যা দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তোলা হয়। এরই পটভূমিতে হেফাজতে ইসলাম ইসলাম রক্ষার দাবিতে মাঠে নামে। দাবি করেন ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে শাহবাগের তরুণরা, আর তাই যে কোনো মূল্যে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। নাস্তিক মুরতাদদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ছাড়বই ছাড়ব ইনশাআল্লাহ। তাদের মূল দাবি ছিল ব্লগারদের ফাঁসি দেয়া, কুরআনের অবমাননা রোধে আইন করা, নারীদের সম অধিকার নীতিমালা বাতিল, সংবিধানে আল্লাহর উপর আস্থা ফিরিয়ে আনা এবং মূর্তি নির্মাণ নিষিদ্ধ করা। তাদের দাবিগুলো আদায়ের লক্ষ্যে 5 মে 2013 সালে হেফাজত ইসলামের বিশাল একটি দল শাপলা চত্বরে জড়ো হতে থাকে। গভীর রাতে পুলিশ ও বিজিবির সাথে হেফাজতের কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এবং অপারেশন পরিচালনা করে আইন শৃঙ্খলা বাহিনী হেফাজত নেতাকর্মীদেরকে সরিয়ে দেয়। রাত তখন 2:30। শুরু হয় র্যাব পুলিশের যৌথ অভিযান। সরে যাবার জন্য বারবার সতর্ক করার পরও যখন অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা আসে,
তখনই দৈনিক বাংলা ও নটরডেম কলেজের দিক থেকে শুরু হয় একযোগে পুলিশের অভিযান। এতে অনেকের নিহত এবং আহত হওয়ার অভিযোগ ওঠে, কিন্তু সরকারি হিসাবে মৃতের সংখ্যা কম দেখানো হয়। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে। দেখা গেল লাশ দৌড় মারলো মে মাসের 5 তারিখে রাত্রে, অর্থাৎ 6 তারিখে। সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। প্রথম দিকে সরকার হেফাজতের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করলেও পরবর্তীতে হেফাজতের সাথে তাদেরকে আলোচনায় বসতে হয় এবং হেফাজতের দাবির প্রেক্ষিতে কিছু ব্লগারদেরকে গ্রেপ্তার করা হয় এবং কিছু ব্লগ বন্ধ করা হয়। তখন থেকে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের পর প্রভাবশালী অন্য একটি ধর্মীয় গোষ্ঠীর উপস্থিতি দৃশ্যমান হয়। এর মধ্যে 5 আগস্ট 2024 সালে যখন শেখ হাসিনা ছাত্রদের আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হলেন, তার পরের বাংলাদেশে একটা রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হয়। কারণ গত 15 বছরে আওয়ামী লীগ ছাড়া বাকি সব দল মোটামুটি সাংগঠনিকভাবে নিশ্চিহ্ন হয়ে পড়েছে। শুধুমাত্র দুটি দল, জামায়াত ইসলামী আর হেফাজত ইসলামী ব্যতীত বাকি কোনো দলের আদতে কোনো ডিসিপ্লিন নাই। এদিকে 2024 সালে হাসিনার পতন ঘটানো ছাত্ররা মিলে গড়ে তুলেছেন জাতীয় নাগরিক পার্টি। দেশব্যাপী তাদের প্রচুর সমর্থক, বিশেষ করে তরুণ ছাত্রদের মাঝে তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি। এই নাগরিক কমিটির মূলনীতিগুলো হচ্ছে গণতন্ত্র ও সংবিধান সংস্কার, পরিবারতন্ত্র ও দলতন্ত্রের বিরোধিতা, শিক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টি, ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতা, নারী ও সংখ্যালঘু অধিকারের পক্ষে অবস্থান এবং সর্বশেষে দুর্নীতি বিরোধী ব্যবস্থা। কিন্তু এনসিপি গঠিত হয়েছে বেশি দিন হয়নি। তারা যখন তাদের দল গঠন করতে হিমশিম খাচ্ছে, তখন হেফাজত আর জামায়াত ইসলামী এদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। মজার বিষয়, 2013 সালের মতো এখনও জামায়াত ইসলামী মোটামুটি চুপচাপই আছে, কিন্তু হেফাজত বরাবরের মতোই সোচ্চার। আপনি যদি হেফাজত আর এনসিপির মূলনীতিগুলো খেয়াল করে থাকেন, তাহলে আপনি দেখতে পাবেন তাদের এই নীতিগুলো পরস্পর বিরোধী এবং মাঝামাঝি এক জায়গায় সমঝোতা করার মতো নয়। বর্তমানে চলমান সংস্কার প্রচেষ্টায় তাই এনসিপি আর ধর্মীয় দলগুলোর মধ্যে সমঝোতা হওয়ার তেমন কোনো সুযোগ নেই বললেই চলে। এই কুলাঙ্গার মহিলারা, তারা মহিলা, নারী সংস্কারের যে মহিলারা আছে এরা আসলে মহিলা না পুরুষ না হিজড়া কিচ্ছু বোঝা যায় না। আমরা চাই নারীর ন্যায্য অধিকার, নারীর সমান অধিকার নয়। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনার উপরে আমাদের আস্থা আছে, কিন্তু আপনি এই নারী সংস্কার অধিকার কমিশনের যে খপ্পরে পড়ছেন এ থেকে বের হয়ে যান। আর যদি তারা সমঝোতায় পৌঁছাতে না পারে এবং এই নিয়ে অসন্তোষ চরমে ওঠে, তাহলে বর্তমান সরকার কি পারবে হেফাজত ইসলামকে সামলাতে? মনে রাখবেন, আওয়ামী লীগ কিন্তু বিপুল সমর্থন নিয়ে 2010 সালে সরকার গঠন করেছিল। তাদের পক্ষেও কিন্তু হেফাজতকে সামলানো দুরূহ হয়ে পড়েছিল। এর মধ্যে জামায়াত এবং হেফাজতের একটা সমঝোতার খবর প্রায় শোনা যায়। সেক্ষেত্রে যদি জামায়াত এবং হেফাজত এক হয়ে যায় এবং নিজ নিজ স্বার্থ রক্ষায় যদি তাদের সাথে এনসিপি মুখোমুখি দাঁড়ায়, তাহলে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়ে দাঁড়াবে এক বিশাল চ্যালেঞ্জ। এর মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্ব হয়ে উঠবে ধর্মনিরপেক্ষতার বিষয়টি। এনসিপি যেখানে ধর্মনিরপেক্ষ সরকার গঠনের প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে হেফাজত সরাসরি ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। এখন প্রশ্ন দাঁড়াতে পারে, এই মুহূর্তে বাংলাদেশে এনসিপি তো অনেক জনপ্রিয়, তাহলে হেফাজত এনসিপির সাথে পেরে উঠবে কীভাবে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে যেতে হবে ইতালিতে। 1945 সাল, ফ্যাসিস্ট মুসোলিনিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার মাধ্যমে ইতালিতে ফ্যাসিজম বিলুপ্ত হয় এবং আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় ইতালিকে ফ্যাসিজম থেকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের কাজ শুরু হয়। ঠিক তখন গঠন করা হয় একটি ধর্মভিত্তিক দল, যার নাম ছিল দ্য ক্রিশ্চিয়ান ডেমোক্রেটস। 1944-45 সালের আগ পর্যন্ত এই দলের কোথাও কোনো অস্তিত্ব ছিল না। অবাক করা বিষয়, সেই দলটি পরবর্তীতে 1948 সালে নির্বাচনে নির্বাচিত হয়ে ইতালির সরকার গঠন করে। এবং আরও অবাক করার বিষয়, মার্কিন পৃষ্ঠপোষকতায় 1948 সাল থেকে 1990 সাল পর্যন্ত ইতালির রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখে দ্য ক্রিশ্চিয়ান ডেমোক্রেটস। এর প্রধান কারণ ছিল মুসোলিনি সরকার পতনের পর
আমেরিকা একটি ধর্মভিত্তিক দলকে মোরাল এবং পলিটিক্যাল অ্যান্টিডোট টু ফ্যাসিজম হিসেবে প্রচার করে। বাংলাদেশেও এনসিপি দাবি করছে তারা ফ্যাসিজমের বিলোপ ঘটিয়েছে। যেহেতু দল হিসেবে এনসিপি এখনও অতটা সংগঠিত নয়, সেক্ষেত্রে আমেরিকা চাইলে বাংলাদেশেও মোরাল এবং পলিটিক্যাল অ্যান্টিডোট টু ফ্যাসিজম হিসেবে হেফাজত জামায়াত জোট সরকারকে ক্ষমতায় বসাতে পারে, এবং এটি অসম্ভব নয়। যদি আপনার এটা অবিশ্বাস্য মনে হয়ে থাকে, তাহলে আমেরিকা কীভাবে তালিবানকে সৃষ্টি করেছিল সেই ঘটনা পড়তে পারেন। যদি আমেরিকা সেই ধরনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে, সেক্ষেত্রে এনসিপি আর ধর্মভিত্তিক দলগুলোর সংঘাত হয়ে উঠবে মারাত্মক। সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে আবারও মাঠে নেমেছে হেফাজত। নারী বিষয়ক সংস্কার কমিটির অনেকগুলো সুপারিশ বেশ সময় উপযোগী হলেও কিছু কিছু সুপারিশ হেফাজতে ইসলামের আদর্শের সাথে সাংঘর্ষিক, যেমন সম্পদ বন্টনে নারী পুরুষের সমান ভাগ, ম্যারিটাল রেপ, যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন বিষয়ে শিক্ষাদান ইত্যাদি। এই সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে হেফাজত 23 মে র্যালির ডাক দিয়েছে আর উত্থাপন করেছে 13 দফা। যদিও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ হেফাজতের সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রেখেছেন, দেখার বিষয় তাদের এই আপাত সহাবস্থান কতদিন থাকে, আর এক্ষেত্রে সরকারের অবস্থানই বা কোথায়। ভবিষ্যতে পাশার দান উল্টে গেলে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে নতুন খেলা শুরু করে এবং ক্রিশ্চিয়ান ডেমোক্রেটের মতো এখানেও ধর্মভিত্তিক কোনো দলকে ক্ষমতায় বসানোর মাস্টার প্ল্যান কষে ফেলে, সেই ক্ষেত্রে এদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আরও বড় ধরনের মেরুকরণ হবে এবং তা হয়ে উঠতে পারে সংঘাতের জন্য আরও নতুন একটি উপলক্ষ। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।